আসসালামু আলাইকুম। আছে বা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবার শোনা যায়? শাহজাহান ভাই, কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, বোধহয় একটু ডেভেলপ করছে নেটওয়ার্ক। এখন আবারও সমস্যা হইতে পারে। তারপরে যতদূর সম্ভব আমরা, যদি শোনা যায় তাহলে আমরা একটু পড়াশোনা করি। জি তার ভাই। কথা আস্তে 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 আসতেছে। আস্তে আস্তে আসে না? আমি আচ্ছা, দাঁড়ান, আস্তে আস্তে আসে। হ্যালো। জি ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়া শুরু করি। যদি শোনা না যায় মাঝপথে তাহলে বললেন। জি ভাই, জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা শুনেন, আমরা পরিসংখ্যানের প্রথম অধ্যায়টা শেষ করছি, কিন্তু অল্প কিছু জিনিস বাকি আছে, যেমন কিছু অঙ্ক বাকি আছে। তো অঙ্কটা আমরা অবশ্যই করব। ঠিক আছে, তো এই অধ্যায়টা আমরা কিভাবে শেষ করছিলাম আপনাদের কি মনে আছে? কি কি পড়ছিলাম? আমার যতদূর মনে পড়ে, ওই দশম ব্যাচের জন্য যেগুলো ট্রিপল স্টার আর নবম ব্যাচের জন্য যেগুলো ট্রিপল স্টার, এই দুইটা ট্রিপল স্টার মিলেই আমরা পড়ছিলাম। ঠিক আছে, জি আর ভাই, আপনারা জি আপনাদের জি। নিজ নিজ ব্যাচের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা সাজেশন বই থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমি আমি বের করতেছি যে প্রথম অধ্যায়ে আমাদের আর কি কি পড়া দরকার, আপনারা একটু নোট করে নিবেন। পরিসংখ্যানটা আশা করি আপনাদের শেষ হবে, ভালোভাবেই শেষ হবে। আমি চেষ্টা করব পরিসংখ্যানের যাতে কোনো সমস্যা না থাকে। দেখেন, এখানে আমরা 1 নম্বর প্রশ্ন পড়ছিলাম সাজেশন বইয়ের, সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা। সম্ভাবনা কাকে বলে এবং বিভিন্ন সংজ্ঞা। এর মধ্যে আছে পরিপূরক ঘটনা, পূরক ঘটনা, বর্জনশীল, অবর্জনশীল, বিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে, এরপরে আমরা পড়ছিলাম যে কোন ঘটনার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এরপরে আমরা গত ক্লাসে পড়লাম গাণিতিক প্রত্যাশা কাকে বলে, গাণিতিক প্রত্যাশার ধর্ম। অর্থাৎ এই যে যে তিনটা বললাম, এই তিনটা হচ্ছে নবম ব্যাচের জন্য ট্রিপল স্টার। পাশাপাশি আমরা দশম ব্যাচের জন্য ট্রিপল স্টার যেটা, সেটা হচ্ছে পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার যোগসূত্র। দুইটা যোগসূত্র আমরা পড়ছিলাম, মনে পড়ে আপনাদের? এরপরে সম্ভাবনার বিভিন্ন মতবাদ, এটা 2 ব্যাচের জন্য ডাবল স্টার, এটা পড়ছিলাম। নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনার সংজ্ঞা সহ পার্থক্য, এটাও পড়ছিলাম। আচ্ছা, তাহলে আমি তো দেখলাম যে আমাদের সাজেশনের 6টা প্রশ্ন আছে, 6টার একটাও আমরা বাদ দেইনি। 5টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস আগে আর হচ্ছে গত পরশুদিন একটা ক্লাস নিলাম। এই 5টা ক্লাসের মধ্যে 6টা প্রশ্ন খুব ভালোভাবে আমি চেষ্টা করছি। আপনারা এই 6টা ভিডিও বারবার দেখবেন। আশা করি এই 6টার মধ্যে থেকে 2 ব্যাচ যারা আছেন এখানে, আপনারা এক সেট প্রশ্ন পাবেন। তবে এখানে একটা অঙ্ক আসে, সেই অঙ্কগুলো কি কি আমি একটু যদি বলি, আপনারা আমাদের যে সাজেশন বইটা আছে নবম ব্যাচের জন্য, একটা পরিপূর্ণ রূপরেখা পরীক্ষা প্রস্তুতির। ঠিক আছে, এটা আশা করি সবার কাছে আছে। আর জি ভাই, দশম আমার ব্যাচের কাছে আছে বইটা এটা। আমরা জি। আপনাদের পরে দিয়ে দেব নবম ব্যাচের পরীক্ষাটা হলে। আচ্ছা, দেখেন, যে অঙ্কগুলো করবেন সেটা হচ্ছে সম্ভাবনা সম্পর্কিত সমস্যাবলী এবং সমাধান। এই অঙ্কগুলো করবেন। গাণিতিক প্রত্যাশা সম্পর্কিত সমস্যাবলী সমাধান, এটা করবেন। এই দুইটার মধ্যেই সাধারণত আসে সম্ভাবনা সম্পর্কিত সমস্যা, গাণিতিক প্রত্যাশা সম্পর্কিত সমস্যা। এই 2 ধরনের অঙ্কের মধ্যে অঙ্ক আসবে। আচ্ছা, বেইজের উপপাদ্য অঙ্কটা সাধারণত কখনো বোধহয় আসে নাই, তবে স্যারেরা পড়ায়, আপনারা পড়বেন, শিখবেন, আসতে পারে এরকম বলে। যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। ঠিক আছে, নবম দশম ব্যাচে আসলে মানে আসতে পারে। আর কিছু অঙ্ক আছে খুব ছোট, গৌণিক বিন্যাস সমাবেশ। গৌণিক বিন্যাস সমাবেশ, এই সমাবেশের অঙ্কটা না করলে আপনি দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক আছে, কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো পারবেন না। ঠিক আছে, ছোট্ট একটু ফর্মুলা এখানে শিখে গেলে ওইখানে অঙ্কটা, ওই দ্বিতীয় অধ্যায়ে একটা প্রশ্ন আপনার পক্ষে সম্ভব হবে শেখা। ঠিক আছে, তাই আমরা এই অধ্যায়ের যে 6টা প্রশ্ন, মানে গণিত বাদে যে 6টা প্রশ্ন, সেইগুলো আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন বাকি যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমরা তো প্রথম অধ্যায় সবই শিখলাম কিভাবে, এখন যদি আমাদের থিওরিটা শেখা থাকে তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝতে পারবো। আপনারা মনে করাই দিবেন যে কিছু অঙ্ক বাকি আছে, আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব। ঠিক আছে, সব অঙ্ক করব না, সব অঙ্ক আসে না, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব যেগুলো আসে। আচ্ছা, এবার দেখেন,
এবার আমরা দ্বিতীয় অধ্যায় ধরবো না। কেন ধরবো না আপনাদের বলছিলাম, যদি জানা থাকে কেন ধরবো না তাহলে আমি আর বলবো না এটা নিয়ে। আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায়টা শেষ করার পরে আমরা আবার দ্বিতীয় অধ্যায় ফিরে আসবো। দ্বিতীয়র পরে চতুর্থ পড়বো, চতুর্থর পরে পঞ্চম। একটা মিল রেখে পড়লে আপনারা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এই মিলটা, আমাদের স্যারেরা এই মিলটা বলে না, কিন্তু আমি মিলটার মাধ্যমে, যেমন এই যে পরামিতি এবং অপরামিতি দুইটা চ্যাপ্টার আছে, নবম ব্যাচে যারা আছেন তারা তো করছেন। এই দুইটা চ্যাপ্টার যদি আপনি পরামিতি বুঝেন তাহলে অপরামিতি ঠিক তার বিপরীতটা, ওইটা বুঝলে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে তৃতীয় অধ্যায়টা সহজ। প্রথম এবং তৃতীয় এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন, মানে 8, 8, 16, এই 16তে 16 আপনি ধরে রাখবেন। 16তে 16 আপনি পাবেন ইনশাআল্লাহ, আপনাকে পেতে হবে। ঠিক আছে, তারপরে আপনি অন্যান্য চ্যাপ্টার এই দুটার থেকে অঙ্ক আসবেই। প্রথম এবং তৃতীয় অঙ্ক না, সরি, প্রশ্ন আসবে। মানে অধ্যায় কয়টা আছে? বোধহয় 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায়, 9টা কি 10টা? 9টা অধ্যায় আছে। তাহলে 9টা অধ্যায় থাকলে 8 সেট প্রশ্ন হবে, একটা অধ্যায় তো বাদ যাবে। এখন কোনটা বাদ যাবে? 1 এবং 3 বাদ যাচ্ছে না, এখান থেকে প্রশ্ন হচ্ছে। 2 এর থেকেও প্রশ্ন হচ্ছে। কাজে 1 আর 3-এ আপনি 8, 8, 16 পেয়ে গেছেন, সেইভাবে ধরে রাখবেন। তো এবার আমরা 16 পড়বো। দেখেন 16তে আমাদের সাজেশনে কি কি আছে আমি একটু বলি। এই নবম ব্যাচের জন্য হচ্ছে 1, 3, 5, 7 এই 4টা প্রশ্ন পড়লে, ঠিক আছে, নবম ব্যাচের ভাই বোন যারা আছেন তারা এক সেট প্রশ্ন পেয়ে যাবেন। 1, 3, 5, 7 সাজেশন বইয়ের 1, 3, 5, 7। আচ্ছা, আর দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 6 এবং 8। 6 এবং 8, ঠিক আছে। ভাই এই কত 6 অধ্যায় এবং 8 বলুন এটা ভাই? তৃতীয় অধ্যায়, তৃতীয় নমুনায়ন। তৃতীয় অধ্যায় না, আমাদের ওই যে আপনি সাজেশন বইটা যে দিয়েছেন ওইটা তৃতীয় অধ্যায় যাবো ভাই? তৃতীয় অধ্যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয় অধ্যায় যাবেন। তৃতীয় অধ্যায়, হ্যাঁ। হ্যাঁ, এক, সরি, আমাদের ত্রিপলিষ্টর আছে না নবম ব্যাচের জন্য 2, 3, 4। হুম। আপনি নবম ব্যাচের জন্য 2, 3, 4 তো না, সাজেশন বই তো ওই নাম্বারিং চেঞ্জ হয় নাই। আমি বলি 1, 3, 5, 7 এই তিনটায় 4টায় ট্রিপল স্টার না? না, ত্রিপলিষ্টর আমার কাছে যে সাজেশন বই আছে আমার নবম ব্যাচের প্রথম সেমিস্টারের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ত্রিপলিস্টার। তাহলে এখন কোনটা করবো বলেন তাহলে? কোনটা? এটা আপনারা তো, আমি নবম ব্যাচের একবারে লেটেস্ট সাজেশন দিছি না, এখানে তো এরকম নাম্বারিং বলার কথা না। আমি বলি ভাই, ত্রিপলিস্টারটা প্রশ্ন যদি আপনি কষ্ট হবে, সংগঠন কিভাবে, না, এটা তো সংগঠন পরিসংখ্যান বের করবেন। সংগঠনে গেছেন তো ভাই সাধারণ ভাই, তা ঠিক আছে। সাজেশন বইয়ের নাম্বারিং কোনো চেঞ্জ করিনি, একবারে এটা অপরিবর্তনীয়। মানে আমি এটা ভেবে চিন্তে প্রথমেই করছি, বোধহয় এটা সংশোধন করার দরকার পড়ে নাই। সরি ভাই, এটা আপনি আমার আমার পরিসংখ্যান বের করেন। জি জি ভাই, আমার 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 ভুল হচ্ছে। জি আপনি জি জি, বলেছেন, আমি ঠিক হ্যাঁ। আছে। জি ভাই 1, 3, 5। জি ভাই 1, 3, আচ্ছা 5 ঠিক আছে, আমাদের। আচ্ছা ঠিক আছে, শোনেন, এখন একটা প্রশ্ন নবম ব্যাচের জন্য পড়বো আর একটা প্রশ্ন দশম ব্যাচের জন্য পড়বো। তা আমি এখন প্রথম যে, আবার শোনেন, নবম ব্যাচের জন্য যেটা ট্রিপল স্টার সেটা কিন্তু দশম ব্যাচে আসবে না তা কিন্তু না। যদি নবম ব্যাচে না আসে তাহলে আপনাদের আসবেই। ঠিক আছে, কাজে আপনারা এখন দশম ব্যাচের ভাই বোন সব করবেন, যা পড়াবো 2 ব্যাচের সব ইম্পর্টেন্ট গুলো করবেন। নমুনা এবং নমুনায়ন এর সংজ্ঞা, নমুনার প্রকারভেদ, উদাহরণ সহ আলোচনা। আজকে এই প্রশ্নটা যদি পড়ি, এই প্রশ্ন থেকে অনেক ছোট ছোট প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আসে। ঠিক আছে, এই প্রশ্নটা যদি আমি 40-30, আমাদের হাতে এখন 30 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে এটা যদি শেষ করতে পারি তাহলে আপনারা অনেক কিছু শিখে যাবেন। আর দেখেন, গত ক্লাসে আমরা এটা পড়াইছিলাম, এটা কিন্তু খুব সহজ একবারে। মানে মানে কি বলবো, আপনারা একটু ভিডিওটা দেখে নিয়েন যারা ছিলেন না, 7 নাম্বার প্রশ্নটা এবং 8 নাম্বার প্রশ্নটা। তৃতীয় অধ্যায় দেখেন, 10টা প্রশ্ন নোটে আছে, সব পড়বো না কিন্তু আমরা আমরা এখন পড়বো কোনটা দেখেন, নমুনা। আচ্ছা, নমুনার সংজ্ঞা দিন, নমুনার প্রকারভেদ, উদাহরণ সহ আলোচনা করুন। নমুনা, এখানে একটা বিষয় আছে, নমুনার সংজ্ঞা, আর একটা হচ্ছে নমুনায়নের সংজ্ঞা। নমুনা আর নমুনায়ন একই জিনিস, একটু সংজ্ঞাটা একটু পৃথক পৃথক করে দিবেন। এই যে নমুনায়নটা আবার কোথায় আছে? 8-এ আসে, দেখেন 8-এর 8-এর প্রথম অংশ দেখছেন। আপনি নমুনার সংজ্ঞা পড়বেন, নমুনায়নের সংজ্ঞা পড়বেন। এই দেখেন, নমুনার সংজ্ঞা, নমুনার সংজ্ঞা, আর হচ্ছে নমুনার প্রকারভেদ। ঠিক আছে, তাহলে আমরা নমুনার সংজ্ঞাটা পড়ি। দেখেন, নমুনা হলো একটি বৃহত্তর জনসংখ্যার থেকে নির্বাচিত উপাদানের একটি অংশ বা উপসেট। মানে মনে করেন
আপনার ডিস্ট্রিক্টের সমস্ত জনসংখ্যা হচ্ছে জনসংখ্যা, সমস্ত লোকজন হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা থেকে আপনি যদি 20,000 মানুষকে বাছাই করে নেন তাহলে 20,000 মানুষ হচ্ছে নমুনা। কারণ এই 20,000 মানুষের উপর পরীক্ষা চালিয়ে আপনি সমগ্র জেলার মানুষের ব্যাপারে ধারণা নেবেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবেন। ঠিক আছে? যা জনসংখ্যার বৈশিষ্ট্য বা গুণগত পরিসংখ্যান বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। এই নমুনা একটি সঠিক এবং উপযুক্ত প্রতিনিধিত্ব প্রদান করে, যাতে জনসংখ্যার সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যেতে পারে। এটি গবেষণা, জরিপ, পরিসংখ্যানিক বিশ্লেষণে ব্যবহৃত হয়, কিন্তু পুরো জনসংখ্যাকে পরীক্ষা করা সম্ভব হয় না। শুনেন, আপনি যদি এই যে প্রথম প্যারাগ্রাফ যেটা আমি পড়লাম, এতটুক আপনি নমুনার সংখ্যা, এখানে 3টা প্যারাগ্রাফ আছে, আপনি যদি না পারেন এতটুক যদি লিখে দেন তাহলে স্যারের কাছে পরিষ্কার। এরপরে আপনি এই নিচে প্যারাগ্রাফটা দিয়ে দিলেন, মাঝেরটা বাদ দিলেন। ঠিক আছে? অথবা যদি আপনি চান প্রথমটা দ্বিতীয়টা যখন দিবেনই মাঝে একটা গল্প দিলে সমস্যা কি? যদি আপনার হাত চালু থাকে, সময় থাকে, মাঝের গল্পটা আমি একটু পড়ি। প্রথম অংশটা কি আপনারা কোনো শব্দে বাক্যে না বুঝলে বলবেন আমাকে সাথে সাথে। আমি প্রথম অংশকে আবার পড়বো নাকি দ্বিতীয় অংশ পড়বো বলেন? দ্বিতীয় অংশ চান ভাই, দ্বিতীয় অংশ বললে ভালো হতো। আচ্ছা, বাবা ধরে না, বাবা বাবা। আচ্ছা, দ্বিতীয় অংশটা দেখেন। কোন সমগ্রকের, এই সমগ্রক মানে কিন্তু জনসংখ্যা, ঠিক আছে, পপুলেশন। এই সমগ্রক মানুষ হইতে পারে, পুকুরের সব মাছ হইতে পারে, মাথার সব চুল হইতে পারে, ঠিক আছে। কোন সমগ্রকের পাতিলের সব ভাত হইতে পারে। কোন সমগ্রকের সকল উপাদান থেকে কিছু সংখ্যক উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী অংশকে ওই সমগ্রকের নমুনা বলে। আপনি যদি চান এই প্যারা আর এই প্যারা দিবেন তাহলে হবে। যেমন ধানমন্ডি লেকের সব মাছ না নিয়ে কিছু সংখ্যক প্রতিনিধিত্বকারী মাছ নিয়ে যদি কোনো গবেষণা করা হয়, তবে প্রতিনিধিত্বকারী মাছগুলোর সব কটি একটি নমুনা তৈরি করবে। তাহলে প্রতিনিধিত্বকারী মাছ সবগুলো একটি কি বলেন তো? নমুনা। পড়াচ্ছি বাবা, এই ডাক দাও, যাও বাবা, যাও 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 শোনা। আচ্ছা, তাহলে আপনারা প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফ বুঝতে পারছেন। অতএব আমরা বলতে পারি নমুনা হলো, যদি 3 মার্কে আসে, দেখেন 3 মার্কে আসলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে এই 3টা প্যারাগ্রাফ চলে আসে। 3টা প্যারাগ্রাফ, ছোট ছোট 3টা প্যারাগ্রাফ, একটা 3 মার্কের প্রশ্নেরও একটা কাঠামো আছে। 3 মার্ক আসলে আমরা অনেকে কি করি, এতটুকু লিখে দিয়ে রেখে দিই। ঠিক আছে, স্যার হয়তো মার্কস দেয় কিন্তু 3-এ 3 দেয় না। নমুনা হলো একটি নির্দিষ্ট সংখ্যক উপাদান বা একক। নির্দিষ্ট সংখ্যক উপাদান মানে আপনার মাথার সমস্ত চুল হলে নির্দিষ্ট সংখ্যক উপাদান, বা একক। একক বলতে একটি চুল না, মানে আপনার পুরো মাথার চুল হচ্ছে একটা একক, একটা ইউনিট। এই একক থেকে বা একটি বৃহত্তর জনসংখ্যা বা সমষ্টি, যাই বলেন না কেন, এর থেকে নির্বাচিত হয় নমুনাটা, স্যাম্পল, এবং এটি সেই জনসংখ্যার গুণগত বা পরিমাণগত বৈশিষ্ট্যগুলি প্রতিনিধিত্ব করে। বুঝতে পারছেন? তাহলে নমুনার যে সংজ্ঞা আছে, 3টা প্যারাগ্রাফ আছে, আপনি কোন প্যারাগ্রাফে কি আছে? দ্বিতীয় প্যারাগ্রাফে মাছের কথা আছে, ঠিক আছে। প্রথমে নমুনার প্রাথমিক বিশ্লেষণ আছে, শেষে একটা সংজ্ঞা আছে, আবার এই ধানমন্ডি লেকের উপরের বাক্য একটা সংজ্ঞা আছে। এভাবে ভেবে চিন্তে আপনি এখান থেকে কিছু বের করে নিলেন, এই 3টাই দিবেন যদি কেউ পারেন, ঠিক আছে। এরপরে আমরা নমুনার প্রকারভেদে যাব। দেখেন, নমুনার প্রকারভেদ পড়ানোর আগে একটা জিনিস বলি, এটা কিন্তু নমুনার প্রকারভেদ, অনেক প্রকারভেদ বললে অনেক বড় প্রশ্ন। দেখছেন কোন পর্যন্ত? এই পর্যন্ত। কিন্তু সাধারণত নমুনার প্রকারভেদ যদি এভাবে বড় প্রশ্ন এসে যায় 8 মার্কে, তাহলে আপনি এত বড় ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন না। অথবা আপনি দেখেন নমুনার প্রকারভেদের মধ্যে সরল দৈব নমুনায়ন আবার 2 প্রকার। একটা হচ্ছে, আচ্ছা না, এখানে দেখেন সম্ভাবনা নমুনায়ন আবার 3 প্রকার। দেখছেন 3, 4 প্রকার, 5 প্রকার। নিঃসম্ভাবনা নমুনায়ন আবার 3 প্রকার। তা আপনি এগুলোর ব্যাখ্যা ছোট ছোট করে দিয়ে দেবেন, সংখ্যাটা দিয়ে একটা উদাহরণ দিয়ে আপনি 1-2 পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, ঠিক আছে। এটাকে বড় করতে যাবেন না। কিন্তু পড়ার সময় আপনাকে এইভাবে সরল পুরোটা পড়তে হবে, কারণ যদি পরীক্ষায় শুধু সরল দৈব নমুনায়ন কি এটা আলোচনা করো, হ্যাঁ, তখন যদি, অথবা সরল দৈব নমুনায়ন আবার কয়টি উপায়ে এটা নমুনা চয়ন করা যায় সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে, ঠিক আছে, তখন আপনাকে এই প্রশ্নটাকেই আরো একটু বড় করে একটু প্যারাগ্রাফ দিয়ে আপনাকে লিখতে হবে। এই জন্য আপনাকে শিখতে হবে। এই প্রশ্নটা যদি আপনি শেখেন, বইয়ের অর্ধেকটাই শেখা হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা প্রকারভেদে যাই। দেখেন
প্রথমে এটা পড়ি। নমুনায়ন তথ্যে নমুনা চয়ন পদ্ধতি নির্ভর করে, মানে নমুনা বাছাইয়ের যে তথ্য সেটা হচ্ছে নমুনায়ন তথ্য। এই তথ্যে নমুনা চয়ন মানে আপনি কোন পদ্ধতিতে আপনার মাথার চুলের থেকে নমুনা বের করবেন, অথবা আপনার জেলার থেকে কিছু লোক সংখ্যাকে বের করবেন। এই যে নমুনা চয়ন পদ্ধতি, এইটা নির্ভর করতেছে কিসের উপরে দেখেন? গবেষণার ধরনের উপরে, সমগ্রকের প্রকৃতির উপরে। সমগ্রকের প্রকৃতি মানে সেটা কি মাথার চুল, পুকুরের মাছ, পাতিলের ভাত, নাকি জেলার জনসংখ্যা, নাকি রাষ্ট্রের জনসংখ্যা, সেটার উপর নির্ভর করবে আপনার স্যাম্পলিংটা। জনবল, বাজেট, আপনার বাজেট কিরকম? আপনি যদি পুরো দেশের সমস্ত জনগোষ্ঠীর উপর কাছে যেতে চান তাহলে কিন্তু আপনার অনেক বাজেট লাগবে। ঠিক আছে, সবার কাছে গেলে সেটা নমুনায়ন হয় না, সেটা সুমারি হয়ে যায় জনগোষ্ঠীর কাছে গেলে। এখন আপনার বাজেট কি? যদি বাজেট কম থাকে তাহলে আপনি জেলার সবার কাছে না গিয়ে প্রতি ইউনিয়ন থেকে দুজন দুজন করে নিলেন, ওই দুজনই আপনার পুরো ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে। আপনার জনবল নাই, আপনার লোক সংখ্যা কম আছে, তাহলে আপনি এটার উপর ভিত্তি করে আপনি নমুনা বাছবেন যে কোন নমুনা পদ্ধতি আপনি গ্রহণ করবেন, ঠিক না? এইখানে ভূমিকায় এই কথাগুলো আছে। এরপরে আমরা এখানে কি লিখবো? এটা সাধারণত 5 ধরনের। সম্ভাবনা নমুনায়নটা কয় ধরনের? আচ্ছা দেখেন, এখানে সম্ভাবনা তথ্যের ভিত্তিতে নমুনায়ন পদ্ধতি দুভাগে ভাগ করা যায়। নমুনা মূলত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সম্ভাবনা নমুনা, আর একটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনা। ঠিক আছে, সম্ভাবনা নমুনায়ন, নিঃসম্ভাবনা নমুনায়ন। এখন আমরা সম্ভাবনা নমুনায়নটা আবার কয় প্রকার, সম্ভাবনা নমুনায়নের সংজ্ঞাটা কি সেটা পড়ি। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। সংজ্ঞাটা একটু বুঝেন, তাহলে পরের যে 5টা আছে এই 5টা আমরা বুঝতে পারবো। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত মানে আপনার মাথার চুলে সব কয়টা চুলই বলবে আমি নমুনার মধ্যে যাব, আর আপনিও কাউকে বাদ দিবেন না। আপনি চিন্তা করবেন সবাই আমার নমুনা হিসেবে মানে আমার কাছে নমুনা হিসেবে বাছাইকৃত হবার সমান দাবিদার, সমান যোগ্যতা সম্পন্ন। ঠিক আছে, কিন্তু সবাইকে তো নেওয়া সম্ভব না, এই জন্য আপনি হয়তো লটারি দিবেন, না হয়তো আপনি বলবেন যে স্বেচ্ছায় তোমরা 2 জন করে আসো প্রতি বাড়ি থেকে। ঠিক আছে, এইভাবে আপনি নিবেন, আপনি নিজের থেকে বাছাই করে নিবেন না যে তোমাকে বাদ দিলাম তোমাকে নিলাম, তাহলে ওইটা নিঃসম্ভাবনা নমুনায়ন হয়ে গেল। সম্ভাবনা নমুনায়নটা হচ্ছে সবার নমুনায় অংশগ্রহণ করার সমান সম্ভাবনা থাকবে। তাহলে সম্ভাবনা নমুনায়নের সংজ্ঞা যদি আসে পরীক্ষায় তাহলে কিন্তু এতটুকু, বুঝতে পারছেন? এই যে এতটুকু। এইটা আবার 5 ধরনের। সরল দৈব নমুনায়ন এক প্রকার। হ্যাঁ, আপনারা বুঝলে কিন্তু এই সংজ্ঞাগুলো একবার নিজে থেকে বানাই লিখবেন, একটু মনোযোগ দিয়ে। সরল দৈব নমুনায়ন কথার মধ্যে কি আছে? সরল। এবং দৈব মানে কি? হঠাৎ করে হুট করে কাউকে নিয়ে নেওয়া, হুট করে কেউ চলে আসা, র্যান্ডম। ঠিক আছে, এখন আমরা সরল দৈব নমুনায়নটা পড়বো কিভাবে দেখেন। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতি একক স্বাধীনভাবে নমুনায় নির্বাচিত হবার সম্ভাবনা সমান তাকে সরল দৈব নমুনায়ন বলে। মানে যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের মানে আপনার মাথার সমস্ত চুলের প্রতিটা চুল স্বাধীনভাবে নমুনায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান, মানে একটা চুল যদি সম্ভাবনা 10% হয় আর একটা চুলেরও সম্ভাবনা 10% সমান, ঠিক আছে, তাকে সরল দৈব নমুনায়ন বলে। এক্ষেত্রে সমগ্রকের প্রতিটি একক সমজাতীয়। কথাটা বুঝছেন? প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা একটু বুঝেন। চুল সবই তো চুল, এই জন্য সমগ্রকের প্রতিটি একক সমজাতীয় হতে হবে। যদি নারী হয় পুরুষ হয় তাহলে আপনি নারী পুরুষে ভেদাভেদ করলে আপনি এই সরল দৈব নমুনায়ন বাছাই করতে পারবেন না, কারণ একটা আপনার দরকার এখন পুরুষ, আপনি নারী এসে পড়তে পারে। ঠিক আছে, মাথার চুলের জায়গায় অন্য কিছু দিলে হবে না, বুঝতে পারছেন? মানে সমগ্রকের প্রতিটি একক যদি সমজাতীয় হয় তাহলেই কেবল সরল দৈব নমুনায়ন অ্যাপ্লাই করা যাবে। ইহা সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি, সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি, এবং অধিকাংশ নমুনায়ন পদ্ধতি এই পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা নিচে যত নমুনায়ন পদ্ধতি পড়বো এটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেহেতু এই পদ্ধতিতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকে না, তাই সংগৃহীত নমুনা খুবই নির্ভরযোগ্য হয়। যদি কোনো সমগ্রকের আকার নির্ভরযোগ্য হয়, একবারে বাংলা কথা শেষ। এবার আমরা একটু দ্বিতীয় অংশে যাই। দেখেন, যদি কোনো সমগ্রকের আকার n হয়, আমরা n মানে নাম্বার বুঝি, মানে সংখ্যা, তাহলে আমরা n দিয়ে বোঝাবো সমগ্রকের আকার। মনে করেন আপনার মাথার চুল আছে বিধায় মনে করেন 50,000 চুল আপনার মনে করেন n। এখন এখানে প্রতিটি একক নির্বাচিত হবার সম্ভাবনা 1/n, এটা তো আমরা জানি, আমরা কিন্তু এই প্রথম অধ্যায়ে পড়ছি না যে টেইল ওঠার সম্ভাবনা 1/n, হেড ওঠার সম্ভাবনা 1/n,
অর্থাৎ হচ্ছে 1/2, মানে দুইটা হচ্ছে হেড আর টেইল হচ্ছে দুইটা। মুদ্রায় নিক্ষেপ করলে দুইটা জিনিস উঠতে পারে, দুইটার যে কোনো একটা উঠবে। একটা যদি হেড উঠে তাহলে 1/2, যদি টেইল উঠে তাহলে 1/2, মানে সমান সম্ভাবনা। তাহলে এইখানে যদি সমগ্রকের আকার হয় n, মানে 50,000, তাহলে প্রতিটি একক মানে একটা চুল উঠার সম্ভাবনা, মানে আপনি একটা চুল ধরলেন, ওই চুলটা উঠার সম্ভাবনা নমুনা হিসাবে উঠে আসার সম্ভাবনা হচ্ছে 1/n, নিচে 50,000 উপরে 1। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে সাধারণত দুটি উপায়ে নমুনা চয়ন করা যায়। একটা হচ্ছে লটারি পদ্ধতি, আর একটা হচ্ছে দৈব সংখ্যা সারণী পদ্ধতি। র্যান্ডম নাম্বার টেবিল মেথড, আর একটা হচ্ছে লটারি মেথড। লটারিটা হচ্ছে এক ধরনের সরল দৈব নমুনায়ন। ঠিক আছে, লটারি দিলাম, আমার সবাই আমার কাছে সমান, আমার কাছে হাতে যেটা উঠে আসলো, হ্যাঁ, সেইটা। আর দৈব সংখ্যা সারণী পদ্ধতি, ওটাও সরল দৈব নমুনায়নের মধ্যে পড়ে। আমরা এবার নিচের এই দুইটার ডিটেলস আমরা যাইনি, তবে এখানে আমরা দেখেন সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হচ্ছে লটারি পদ্ধতি। এই পদ্ধতিতে ছোট ছোট টুকরো কাগজ সমগ্রকের প্রত্যেক উপাদানের নম্বর বা নাম লিখতে হয়, তারপর কাগজের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে তা হতে প্রয়োজনীয় সংখ্যক কাগজ তোলা হয়। তাহলে আমরা সরল দৈব নমুনায়ন বুঝি নেই, কে কে বলেন? ইনশাল্লাহ বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি সময় তো শেষ হয়, 15 মিনিটের মধ্যে আরো কতটুকু করতে পারি। 45 মিনিট করা হয়েছে টাইম, 1 ঘন্টা অনেক সময় অনেকের জন্য কষ্টকর হয় অফিস টফিস করে এসে। ঠিক আছে, 15 মিনিট অল্প সময়, মনোযোগ দিয়ে পড়লে, বই খাতা নিয়ে বসলে অনেক উপকার হবে আশা করি। আচ্ছা, এবার আমরা স্তরিত নমুনায়নটা পড়ব। স্তরিত নমুনায়ন দেখেন, এখানে স্তরিত স্তরিত শব্দ শোনার সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারছি, মানে বিভিন্ন স্তরে স্তরে, ধাপে ধাপে, তাকে তাকে, পর্যায়ক্রমে সাজানো, এটা স্তরিত নমুনায়ন। এখন আমরা মূল এই গুচ্ছ নমুনায়ন, আমরা এই গুচ্ছ, স্তরিত, সরল, এই শব্দগুলো আমরা বুঝি, কিন্তু এই শব্দগুলো কিন্তু কমন শব্দ। আপনি করবেন কি, পরিসংখ্যানে যদি সহজে পরিসংখ্যান 80-র মধ্যে 80 পেতে চান, অনেক কঠিন কঠিন শব্দ আপনার কাছে মনে হবে, সেই শব্দগুলোকে আমি গল্পের মতন করে দিব, আপনি যেটা বুঝবেন না সেটাকে কিছু একটা দিয়ে বুঝাই দিব। এখানে গুচ্ছ, এটা আমরা বুঝি, স্তরিত এটা বুঝি। এই শব্দগুলো বুঝে আপনি মনে রাখবেন যে গুচ্ছ তার মানে সংখ্যাটা এরকম হবে, স্তরিত তার মানে সংখ্যাটা এরকম হবে। এবার স্তরিত আমরা একটা পড়ি, দেখেন, যদি কোনো সমগ্রকের উপাদান সমূহ প্রত্যেকটি কয়েকটি স্তরে বিভক্ত করা যায় এবং এই স্তরগুলো পরস্পর অসমজাতীয় হলেও প্রত্যেকটি স্তরের উপাদান সমূহ সমজাতীয় হয়। আমি কথাগুলো আবার একটু পড়ি, দেখেন, যদি কোনো সমগ্রকের উপাদান সমূহ কয়েকটি স্তরে বিভক্ত করা যায় এবং এই স্তরগুলো, মনে করেন আপনি মনে করেন অনেকগুলো, সবগুলো বল। এখন বলের মধ্যে লাল নীল অনেক ধরনের বল আছে, কিন্তু সবগুলো কিন্তু মূলত বল, একই সাইজের বল। ঠিক আছে, এখন এই বলগুলোকে আপনি ধরে নেন লাল নীল, এই বিভিন্ন সারিতে আপনি বিভিন্ন রঙের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনি বিভিন্ন স্তরে বিভক্ত করলেন, এবং এই স্তরগুলো কিন্তু পরস্পর অসমজাতীয়, মানে একটা হচ্ছে লাল একটা নীল, তার মানে অসমজাতীয়। এখানে যদি অসমজাতীয় হয়, আবার নাও হইতে পারে, যদি হয় হলেও প্রত্যেকটি স্তরের উপাদান সমূহ সমজাতীয়, মানে সবই কিন্তু বল, এক স্তর লাল, এক স্তর নীল, এক স্তর সাদা, এক স্তর কালো, কিন্তু প্রত্যেকটা স্তর রঙের দিক দিয়ে অসমজাতীয় হলেও কিন্তু মূলত ওরা বল। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এতটুকু বুঝতে পারছেন। তাহলে প্রত্যেকটি স্তর হতে সরল দৈব নমুনায়নের মাধ্যমে, এবার আমরা চলে যাচ্ছি ওই প্রথম নম্বরের মাধ্যমে, প্রত্যেকটি স্তর থেকে। এখন একটা কথা বোঝেন, লাল বল আছে 10টা, সবুজ বল 10টা, কালো বল 10টা, আপনি 3টা স্তরে সাজাইছেন। এখন প্রত্যেকটা স্তর থেকে এখন লাল বল 10টা বলই কিন্তু বলবে যে আমি যাব, আমি যাব। এখন আপনি 10টার থেকে নিবেন মাত্র 3টা। এখন তো 10টা থেকে 3টা কিভাবে নিবেন? আপনি কালো লাল সাদা এইভাবে বাছাই করে আপনি একটা কালো একটা নীল একটা সাদা নিতে পারলেন, কিন্তু 10টা লালের মধ্যে থেকে আপনি নিতে গেলে আপনাকে লটারিতে যেতে হবে। তার মানে আপনাকে কোথায় যেতে হলো? সরল দৈব নমুনায়নে যেতে হবে। এখানে সে কথাই কিন্তু বলা আছে, দেখেন, প্রত্যেকটি স্তর হতে সরল দৈব নমুনায়নের মাধ্যমে নমুনা নির্বাচন করার পদ্ধতিকে স্তরিত নমুনায়ন বলে। এবার বলেন, এই সংজ্ঞাটুকু যদি কেউ বুঝেন তাহলে সে লিখতে পারবেন না? একটু বুঝে বুঝে আপনি নিজের মতন করে আপনার বাচ্চাকে দিয়ে ধরান, বাচ্চা যখন পড়া শেষ হবে তখন বলেন যে আমি এটা পড়তেছি, তুমি দেখো।
হ্যাঁ, আপনি পড়তেছেন, এটা দেখে আপনিও শিখতেছেন, তার মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি হবে, সে খুশি হবে। তাকে দিয়ে ধরান এবং নিজে বুঝে বুঝে বলার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, যেমন এবার এক্সাম্পলটা দেখেন, যদি অস্পষ্ট থাকে তাহলে বলবেন আমাকে। কোন শহরের পরিবার সমূহকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দেখেন সবাই কিন্তু পরিবার মানে সমজাতীয়, কিন্তু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই তিনটা স্তরে যদি ভাগ করেন তাহলে প্রত্যেকটা স্তরের উপাদান সমূহ সমজাতীয়। মানে উচ্চবিত্ত 10টা আছে, তাহলে তারা নিজেরা সমজাতীয়, কিন্তু উচ্চবিত্তের সাথে মধ্যবিত্তের সারির মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে, এরা কিন্তু আবার অসমজাতীয়। এখন প্রত্যেক স্তর থেকে মনে করেন উচ্চবিত্ত 10টা আছে, সেখান থেকে 3টা নিলেন লটারির মাধ্যমে, মধ্যবিত্ত 10টা আছে 3টা নিলেন, এভাবে নিলে এটাই হবে স্তরিত নমুনায়ন। এই 1 এবং 2 আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখনই লিখতে পারবেন কলম দিলে। এবার আমরা যদি 3 নম্বরে যাই, গুচ্ছ নমুনায়নটা কি দেখেন। সাধারণভাবে ব্যাপক নমুনা জরিপের পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাপক মানে অনেক নমুনা জরিপ করতেছেন, অনেক মানে জনসংখ্যার বা অনেক বিষয়ের বস্তুর জরিপ করতে হবে, তখন এই ধরনের ব্যাপক নমুনা জরিপের ক্ষেত্রে গুচ্ছ নমুনায়ন ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে দেখেন সংজ্ঞাটা শুরু, এই পদ্ধতিতে প্রথমে সমগ্রকে কয়েকটি অংশে বিভক্ত করা হয়, প্রত্যেকটি অংশকে গুচ্ছ বলে। ধরে নেন বল আছে, লাল না কালো সেটাই গেলাম না, অনেক বল আছে, আপনি প্রত্যেকটা বলকে অনেকগুলো বল দিয়ে আপনি একটা করে গুচ্ছ বা একটা সারি বা স্তর যাই বলেন না কেন করে দিলেন। এই গুচ্ছগুলো সমজাতীয় হলেও প্রত্যেক গুচ্ছের উপাদান সমূহ অসমজাতীয়। কথাটা কি বোঝা গেছে? 2 এর সাথে 3-এর কোথায় মিল আছে কেউ একজন বলেন। পরীক্ষা তো আপনাদের চলে আসছে, একটু কথা বললে ভালো হয় না? সাধারণ ভাই বলেন, এই 2 এবং 3-এর মধ্যে কোথায় মিল আছে বলেন তো। আমাদের এই যে সমজাতীয় কথাটা আছে, হ্যাঁ, আমাদের এই এই একেও এই সমজাতীয় বলতেছে পরস্পর সমজাতীয় হলেও প্রত্যেকটি স্তরের উপাদান সমূহ সমজাতীয় হয়। এই যে আমাদের প্রথম যে পড়লাম না, এটার মধ্যেই আছে, এই যে 2 নম্বর পয়েন্টেই আছে এটা, এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তা আমি আবার একটু বলে দেই, দেখেন সাধারণ ভাই দেখেন, সবাই দেখেন, প্রথমে স্তরিত নমুনায়নের ক্ষেত্রে বলছে প্রত্যেকটি আচ্ছা দেখেন কি বলছে, দেখেন এই স্তরগুলো পরস্পর অসমজাতীয়। মানে এই যে বলছিলাম আপনাদের লাল বল, সাদা বল, কালো বল, তার মানে কি অসমজাতীয় হলেও ভিতরে কিন্তু মূলত বল, তার মানে প্রত্যেকটা আবার কি ভিতরের উপাদানগুলো সমজাতীয়। আর এখানে বলছে কি এই গুচ্ছগুলো সমজাতীয় হলেও প্রত্যেক গুচ্ছের উপাদান সমূহ অসমজাতীয়। তাহলে এটার এক্সাম্পল দেওয়া যায়, মনে করেন এই সবাই ছাত্রছাত্রী, স্কুলের সবাইকে আপনি সাজাই দিলেন, লাইনে দাঁড় করে দিলেন, গুচ্ছ গুচ্ছ বিভক্ত করে দিলেন, সবাই ছাত্র, তার মানে এই গুচ্ছগুলো সবাই সমজাতীয়, কিন্তু ভিতরের উপাদানগুলো আছে হয়তো ক্লাসের দিক দিয়ে তারা মানে আমি একটু বোঝাই আবার, সবাই ছাত্র কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওই হাইটের দিক থেকে ওয়েটের দিক থেকে আপনি বিভক্ত করলেন, তখন কিন্তু 6-এর একটা বাচ্চা বেশি লম্বা হতে পারে, বেশি মোটা হতে পারে, ঠিক আছে? 10-এর একটা বাচ্চা আবার একটু তার থেকে কম হতে পারে। তো এইটার উপর ভিত্তি করে যদি আপনি গুচ্ছে বিভক্ত করেন তাহলে কি হবে, সবাই সমজাতীয় ছাত্র কিন্তু ভিতরের উপাদানগুলো আবার কি হতে পারে, অসমজাতীয় হতে পারে। তাহলে এই দুইয়ের যে কথাটা আছে ওই কথাটার বিপরীত কথাটা কিন্তু এই যে আন্ডারলাইন করা, দেখছেন আমি হাত কার্সর দিয়ে দেখাচ্ছি, মাউস দেখাচ্ছি। জি ভাই, জি জি, জি ভাই, জি, এটা এবার দেখছি। দেখেন সরল দৈবচয়ন পদ্ধতিতে গুচ্ছগুলো হতে কয়েকটি গুচ্ছ নির্বাচন করা হয়। দেখেন ভালো করে কথাটা বুঝেন, এখানে কিন্তু যেহেতু গুচ্ছগুলো সমজাতীয়, সবাই ছাত্র, কাজে আমি সব গুচ্ছ না নিয়ে আমি 10টা গুচ্ছে বিভক্ত ছাত্রদের, ওখান থেকে আমি 5টা গুচ্ছ 4টা গুচ্ছ নিয়ে নিলাম। কিভাবে নেব? সবাই তো ছাত্র, সবাই সেম জিনিস, সেম উপাদান, তাহলে তাদের নিতে গেলে তো আমার দৈব চয়ন, সরল দৈব চয়ন লাগবে, মানে লটারি লাগবে। আমি লটারিতে আমি 3টা গুচ্ছ নিয়ে নিলাম, নির্বাচন করা হয় এবং নির্বাচিত গুচ্ছগুলোর প্রতিটি একক হতে তথ্য সংগ্রহ করা হবে। এবার নির্বাচিত গুচ্ছগুলো থেকে না যারা আসবে, 3টা গুচ্ছ আসছে, ওখান থেকে যারা আছে সবার থেকে আমি তথ্য সংগ্রহ করব, তাহলে আমার ওই নির্বাচিত গুচ্ছগুলোই হলো গুচ্ছ নমুনা। এভাবে তথ্য সংগ্রহ পদ্ধতিকে গুচ্ছ নমুনায়ন বলা হয়। ইহা স্তরিত নমুনায়নের বিপরীত পদ্ধতি। দেখছেন এইটার বিপরীত পদ্ধতি কিন্তু এইটা বলেই দিছে। যেমন চট্টগ্রাম শহরের পরিবার সমূহ সমগ্র হলে প্রত্যেকটি ওয়ার্ডের পরিবার সমূহ এক একটি গুচ্ছ। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের পরিবার সমূহ এক একটি গুচ্ছ। এখন এই পরিবার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মেয়রের চোখে সমান, কিন্তু ওয়ার্ডের ভিতরে কিন্তু আবার তারা মনে করেন এক একটা ওয়ার্ডের পরিবার, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে মেয়র মানে আমি যেটা আমার বলতে হবে, ভুল বলছি আগে, প্রত্যেকটা ওয়ার্ড সমজাতীয়,
কিন্তু এর উপাদানগুলো অসমযোজী হতে পারে না। কারণ দেখেন উপাদানগুলোর ভিতরে কি থাকতে পারে, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ উচ্চবিত্ত। ঠিক আছে, কাজেই আমি যদি একটা 10টা ওয়ার্ড থেকে 5টা ওয়ার্ড আমি বেছে নিই, তাহলে পুরো পৌরসভার সিটি কর্পোরেশনের সমস্ত জনগোষ্ঠীর মূল্যায়ন করা যাবে। কেন যাবে? কারণ আমি যে ওয়ার্ড গুলো বেছে নিছি সব ওয়ার্ড না নিয়ে তার মধ্যেই কিন্তু ওই গরিব, ধনী, মধ্যবিত্ত সবাই আছে। কাজে বাকি ওয়ার্ড গুলো বৈশিষ্ট্য ওই ওয়ার্ড গুলো দিয়ে জানা যাবে। ঠিক আছে, এই গুচ্ছগুলো হতে নির্বাচিত 3টি ওয়ার্ডের প্রত্যেক পরিবার হতে তথ্য সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে গুচ্ছ নমুনায়ন। তাহলে 1, 2, 3 আপনারা একটু বাসায় পড়বেন। ঠিক আছে, তাহলে আপনাদের হয়ে যাবে। আর দশম ব্যাচের স্যারেরা যখন ক্লাস নিবে অধ্যায় যাবে, খুব সহজ মনে হবে আপনার কাছে। ঠিক আছে, আর অনেকে আছেন যে এই যে আমাকে একটু আগে ফোন দিলেন, উনি উনি ব্যাংকে চাকরি করেন, উনি বলতেছেন যে আমি সকালে যাই আর আমি যে এই কেবল আসলাম, তা আমি কখন পড়বো? ঠিক আছে, তা উনি এই ভিডিও গুলো দেখেন। তা এইভাবে আপনি শুক্রবারও যেতে পারবেন কিনা আপনি কিন্তু জানেন না। প্রথম 2-3 দিন যাবেন, পরে এই ফার্স্ট সেমিস্টারের মাঝামাঝি এসে একটা ছাত্র পাওয়া যাবে না। ঠিক আছে, বা ফার্স্ট সেমিস্টার হয়ে গেলে সেকেন্ড সেমিস্টার একটা ছাত্র পাবেন না। জি ভাই, তো জি এই জন্য আপনাকে নিজে নিজে করতে হবে। আচ্ছা, এবার মাত্র 5 মিনিট সময় আছে, এটার মধ্যে এটা আসলে পড়াইতে পারবো না। 4 নাম্বারটা আমি 4 নাম্বারটা বাদ রেখে আমি, আচ্ছা বাদ রাখাও যায় না, তো আমি ছোট্ট একটা প্রশ্ন আমি পড়াই দিই, সেটা হচ্ছে নমুনা। আপনারা কোন পর্যন্ত পড়ছেন? একটু একজন যদি একটু দায়িত্ব নেন যে আমরা কোন পর্যন্ত কোন সাবজেক্টে পড়াচ্ছি, সেই ভাই একটু বলে দিবেন বা বোন একটু বলে দিবেন, তাহলে সবার জন্য ভালো হয়, কারণ সবাই সেটা মনে রাখতে পারবে না। একজন একটু দায়িত্ব নেন যে আজকে পরিসংখ্যান কতটুকু পড়ানো হলো, তিনি বলতে পারবেন। দেখেন নমুনায়ন কি, সাজেশনের 1 নম্বরে কিন্তু এটা আছে নমুনায়ন। আমরা নমুনায়নটা পড়ি। একটা ছিল স্যাম্পল মানে নমুনা, আর একটা হচ্ছে নমুনায়ন স্যাম্পলিং। এটা দেখেন, নমুনায়ন হলো কোনো বৃহত্তর জনসংখ্যা বা সম্পূর্ণ দল থেকে একটি ছোট অংশ বা উপদল নির্বাচন করার প্রক্রিয়া, যার মাধ্যমে পুরো জনসংখ্যার বৈশিষ্ট্য বা গুণাগুণ সম্পর্কে ধারণা নেওয়া যায়। ঠিক আছে, এখন এখানে নমুনা আর নমুনায়নের মধ্যে পার্থক্যটা কি? নমুনাটা হলো কি, দেখেন আপনার পুরো মাথার চুল থেকে 100টা চুল বেছে নিলেন, ওই চুলগুলো হচ্ছে নমুনা, উপাদান। আর নমুনায়ন উপাদান না, নমুনায়ন হলো নমুনা বাছাই করার একটা প্রক্রিয়া। তাহলে নমুনা এবং নমুনায়নটা কি আমরা কি বুঝতে পারছি? পরীক্ষায় আসলে এই যে এটা বোধহয় অষ্টম ব্যাচ আসছিল কিনা আমার খেয়াল নাই, পরীক্ষা আসলে নমুনা নমুনায়ন এইটুক কিন্তু অনেকে হুট করে বুঝেন না, বুঝতে বোঝা যায় না পরীক্ষার হলটা এরকম। ঠিক আছে, তখন ওই আপনার দেখা যাচ্ছে ভুল হয়ে যাবে, এই জন্য আপনাকে বুঝে যেতে হবে। নমুনা হচ্ছে উপাদান, আপনি সমগ্র থেকে বাছাইকৃত কিছু উপাদান হচ্ছে নমুনা। আর সমগ্র থেকে যে পদ্ধতিতে আপনি উপাদানগুলোকে বাছাই করলেন, যারা সমগ্রকে প্রতিনিধিত্ব করবে, সেই উপাদানগুলো বাছাই করার প্রক্রিয়াটা হলো নমুনায়ন বা স্যাম্পলিং। ঠিক আছে, তাইলে নমুনায়ন হলো সাজেশনের 1 নম্বরের এই অংশটুকু ওখানে আছে সাজেশনে। ঠিক আছে, এখন আমাদের 5 মিনিট আছে, আমি আর নতুন করে ধরলাম না, কারণ হচ্ছে ঠিক 9:30টায় সেকেন্ড সেমিস্টারের একটা সাবজেক্ট আমরা ধরবো, রুটিনে কোনটা আছে জানি না, ওটা আমরা পড়বো। আপনারা নবম ব্যাচের যারা আছেন তারা সেকেন্ড সেমিস্টার তো শেষ করে ফেলছেন ভার্সিটিতে, কলেজে, তারা আমাদের ক্লাসগুলোতে থাকবেন। আর অষ্টম ব্যাচের যারা আছেন তাদের তো থাকতেই হবে, আমরা পুরোদমে কিন্তু পড়াশোনা শুরু করে দিছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। কেউ কিছু যদি না বলেন তাহলে রেখে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। নবম ব্যাচের ভাই বোনরা আপনারা 9:30টায় সেকেন্ড সেমিস্টারের ক্লাসে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।